প্রথম দিকে প্ল্যান ছিল আমরা ভোর 4টের সময় বেরোবো, কিন্তু যা হয় বাঙালি সেই বেরোতে বেরোতে আমাদের 4:30। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। এইবার এই কলকাতা থেকে শিলিগুড়ির রাস্তাটা কিন্তু আগে যতটা জটিল ছিল এখন তার থেকে অনেকটাই সরল হয়েছে, কিন্তু তবুও কিছু প্রতিবন্ধকতা আছে। যেমন প্রথম দিকে প্ল্যান ছিল আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে কল্যাণী মোড় দিয়ে NH-12 ধরে, মানে যেটা পুরনো NH-34 সেই ধরে আমরা চলে যাব। কিন্তু পরের দিকে যেটা বুঝলাম যে সেখানে যে হয়তো এখন রাস্তা সম্প্রসারণের কাজ চলছে, সুতরাং সেদিক দিয়ে কিছু জায়গা ভালো হলেও বেশ কিছুটা জায়গা এখনও খারাপ। পরে রিভাইজ প্ল্যান যেটা হলো যে আমরা সরাসরি দক্ষিণেশ্বর হয়ে, ডানকুনি হয়ে, দিল্লি রোড হয়ে, STKK রোড ধরে নবদ্বীপ গিয়ে নবদ্বীপ থেকে কৃষ্ণনগর হয়ে তারপরে আমরা NH-12 ধরব, মানে যেটা আমাদের পুরনো NH-34। এখন প্রায় 4:30 বাজে। আমরা বেরিয়ে পড়েছি উত্তরবঙ্গের উদ্দেশ্যে ভোরবেলা। এখনো চারদিক অন্ধকার। উত্তরবঙ্গ মানেই একটা নস্টালজিয়া। দেখা যাক যেতে যেতে আমরা কি দেখি সারাদিনে। এই যে আমাদের পাড়ার বডিগার্ডরা ঘুরে বেড়াচ্ছে, মর্নিং ওয়াকেও বেরিয়েছেন। আমরা এবার নিবেদিতা সেতুতে উঠলাম। একটু এগোলেই আমরা দেখতে পাবো ডান দিকে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির আর বাদিকে বেলুর মঠ। মাঝখান দিয়ে বয়ে চলেছে গঙ্গা। বড় বড় ট্রাকও বেরিয়ে পড়েছে আমাদের সাথে। আর পাশে বালি ব্রিজ, নিবেদিতা সেতুর সাথে সাথেই চলেছে বালি ব্রিজ। ভোরবেলা সিস্টার নিবেদিতা সেতুতে মে মাসের প্রচণ্ড গরম, ভেতরে আছি বলে আমরা বুঝতে পারছি না। গাড়ির ভিড় খুব একটা নেই, সবাই যে যার গতিতে চলছে। সামনে সিস্টার নিবেদিতা টোল প্লাজা। 5:30 বাজে। চারদিকে আলো হয়েছে কিন্তু একটু কুয়াশা মতো। এটা মনে হয় পলিউশনের জন্য। চারদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। আমরা দিল্লি রোড দিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে এবার আমাদের নর্থ বেঙ্গল প্ল্যানিং ঠিক 1 সপ্তাহ আগে। এত শর্ট টাইমে ট্রেনের টিকিট পাওয়াও খুব মুশকিল, তাই বেরিয়ে পড়লাম গাড়ি নেই। এখনও অবধি কিন্তু রোড কন্ডিশন বেশ ভালোই। আর কিছুক্ষণের মধ্যেই মগরা ফ্লাইওভার, তারপরেই আমরা কল্যাণীর দিকে টার্ন দেব। লাগবে আমাদের কল্যাণী পৌঁছতে। কল্যাণী যাব না, লেফট নিয়ে নেবো, ওখান থেকেই ধরে নেবো এই সপ্তগ্রাম কালনা কাটোয়া রোড। আমরা এখন যাচ্ছি স্টেট হাইওয়ে 6। চলতি কথা এটাকে বলা হচ্ছে STKK রোড। STKK রোড বলে, সপ্তগ্রাম কালনা কাটোয়া। মগরা ফ্লাইওভারের পরেই আমরা লেফট টার্ন নিয়ে এই রাস্তাটি ধরলাম।
একটা গাড়ি। এই গৌরাঙ্গ সেতু। অলমোস্ট 7:15 পেরিয়ে গেছি আমরা। ট্যাক্সের বিরাট লাইন, আর আমরা গাছে অসাধারণ লাল হয়ে ফুটে আছে কৃষ্ণচূড়া, সেই শোভাযাত্রা দেখতে যাই। আমরা এখন কৃষ্ণনগরে ন্যাশনাল হাইওয়ে 12-এ প্রবেশ করলাম। রাস্তার কাজ চলছে। স্টেট হাইওয়ে থেকে ন্যাশনাল হাইওয়েতে। অনেকক্ষণ ড্রাইভ করছি, একটা ব্রেকও দরকার। তবে এখানে একটা জিনিস, রাস্তা কিন্তু যথেষ্ট, রোড কন্ডিশন খুবই ভালো, মাঝে মাঝে কিন্তু পুলিশের ব্যারিকেডিং আছে, তো সেই দিক থেকে একটু সাবধানে যেতে হবে। কৃষ্ণনগরের পরে এই যে রাস্তার স্ট্রেচটা বেশ সুন্দর, বেশ চারিদিকটা সবুজ। আমরা এখন বহরমপুরের দিকে যাচ্ছি। এই স্ট্রেচটাতে খুব বড় ধাবা আছে বলে আমার জানা নেই, দেখা যাক যদি ছোটোখাটো কোনো ধাবায় আমরা পেয়ে যাই তাহলে ব্রেকফাস্টটা এবার করে নেব। সাধারণত আমরা খুব নর্মাল ব্রেকফাস্টই পছন্দ করি, যেমন রুটি, আলু ভাজা, আর চাটা আমাদের অবশ্যই লাগবে। এখন বেতুয়া ডহরি জঙ্গলের মধ্যে দিয়ে যে ন্যাশনাল হাইওয়ে অংশ গেছে সেটা দিয়ে যাচ্ছি। দুদিকে বেতুয়া ডহরির জঙ্গল, রাস্তাটা বেশ সুন্দর। এখানে বেতুয়া ডহরি জঙ্গলে অনেকগুলো হরিণ আছে, অনেক হরিণ আছে, ময়ূর আছে। আমরা এখন মুর্শিদাবাদ জেলার মধ্যে দিয়ে যাচ্ছি। মুর্শিদাবাদ জেলার রেজিনগরের একটা ছোট ধাবা, রাজ ধাবা ও হোটেল, সেখানে ব্রেকফাস্ট সারলাম আলু ভাজা আর লাফা ভাজা আর রুটি দিয়ে, আর তার সাথে আমরা নিয়েছিলাম চা। আমাদের সাথে দুজন জুনিয়র আছে, সেই জুনিয়র দুজনও কিন্তু আমাদের সাথে পথ চলতি দোকানে তারা চা খায় এবং সেটা সবসময় যে কোনো জায়গায় দাঁড়িয়ে ওরা চা খেতে খুব পছন্দ করে। আমরা এখন বহরমপুরের দিকে যাচ্ছি। আমরা বহরমপুর ঢুকে গেছি। আমরা এখন বহরমপুর বাইপাসে। সামনে যে আন্ডারপাসটি দেখা যাচ্ছে তার উপরের ফ্লাইওভারটা হচ্ছে NH-12-এর কানেক্টর। ভাগীরথীর ওপর দিয়ে নতুন ব্রিজ তৈরি করে সরাসরি NH-12-এর সঙ্গে জুড়ে যাওয়ার রাস্তা বহরমপুরকে বাইপাস করে। বহরমপুর পৌরসভা অঞ্চলের মধ্যে প্রবেশ করলাম। পাশেই ভাগীরথী। বহরমপুরের ভাগীরথী, ভাগীরথীর একেবারে তীর দিয়ে আমরা যাচ্ছি। তীর বরাবর প্রচুর এখানে বাজার বসেছে আর জাল দিয়ে ঘেরা বলে যা একটু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। এই যে ভাগীরথী।
তীর বরাবর আমরা চলেছি। এই ভাগীরথীর ওপর দিয়ে আমরা যাচ্ছি। মুর্শিদাবাদের মধ্যে দিয়ে ভাগীরথী বয়ে চলেছে। বহরমপুরের ভাগীরথী ব্রিজ আমরা ক্রস করলাম। এবার আমরা সাগরদিঘি রঘুনাথগঞ্জ হয়ে আমরা ফরাক্কায় যাব। আর ফরাক্কা ব্যারেজ ক্রস করলেই উত্তরবঙ্গ। বহরমপুর শহর ক্রস করার পরে রাস্তা কিন্তু বেশ ভালো। শহরের মধ্যে যেইটুকু একটু ট্রাফিক জ্যাম ছিল, এরপরে কিন্তু আমরা সেটা আর দেখতে পেলাম না। কিছুক্ষণের জন্য সিঙ্গেল লেন হলেও পরে কিন্তু এটা ডাবল লেন হয়ে গেছে। শিবপুর টোল প্লাজায় আমরা 10:45 নাগাদ পৌঁছলাম। টোল ট্যাক্স 55 টাকা। রাস্তা কিন্তু বেশ ভালো রাস্তা, এখনো অবধি মোটামুটি আমরা ভালো স্মুথ রাস্তায় পেয়েছি। দেখা যাক সামনে ন্যাশনাল হাইওয়ে ছুটে চলেছে ফারাক্কার দিকে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ফরাক্কা ব্যারেজ পৌঁছে যাব। সিকিউরিটির কারণে আমরা ফরাক্কা ব্যারেজে কোনো ভিডিও ফটোগ্রাফি করিনি, শুধু স্টিল ফটো কয়েকটা দিলাম। ফারাক্কা ব্যারেজে আমরা নদীর ওপর নতুন ব্রিজ তৈরির যে পিলারগুলো কনস্ট্রাকশন হচ্ছে দেখলাম, তবে জিনিসটা সময় সাপেক্ষ ব্যাপার। দেখতে দেখতে আমরা গাজল টোল প্লাজা পৌঁছে গেলাম। এখানে একটা জিনিস বলার দরকার, বহরমপুরের পর থেকে আমরা যে 4 লেন রাস্তাটা পেয়েছিলাম
সেটাই কিন্তু কন্টিনিউয়েশন হয়েছে একমাত্র ফারাক্কা ব্যারেজ ছাড়া। আর রাস্তার কন্ডিশনও বেশ ভালো। আমরা এখন রায়গঞ্জের দিকে যাচ্ছি, আর রাস্তার কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন। ভারতবর্ষে যে কোনো সুন্দর রাস্তার মধ্যে এটাকে কিন্তু ধরা যেতেই পারে। রাস্তার দুধারে প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতন। সারি সারি গাছ দুপাশে লাগানো আছে, আর বিভিন্ন রঙে রাস্তাটাকে রাঙিয়ে তুলেছে। একটা সুন্দর রাস্তা পেরিয়ে আমরা রায়গঞ্জে পৌঁছলাম। সামনে দেখা যাচ্ছে ডাইভারশন। রায়গঞ্জ বাইপাসের কাজ এখনও চলছে। আমরা ব্রেকফাস্ট করেছিলাম সেই রেজিনগরে, তারপর থেকে গাড়ি চালিয়েই যাচ্ছি। বেশ খিদে পেয়েছে। প্ল্যান হচ্ছে রায়গঞ্জে লাঞ্চ করব। আন্ডার কনস্ট্রাকশন ফ্লাইওভারের বাদিক দিয়ে আমরা রাস্তাটা নিয়ে নিলাম এবং আন্ডারপাস হয়ে আমরা রায়গঞ্জে ঢুকব। রায়গঞ্জ শহরের মধ্যে দিয়ে রাস্তাটা কিন্তু সেই পুরনো সিঙ্গেল লেন। এবার একটাই খোঁজ, একটা ভালো ধাবা। সত্যি কথা বলতে আমাদের কোনো তাড়া নেই। ভোর 4:30 বেরিয়েছি। বিভিন্ন জায়গার সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছব। তার মাঝে খাওয়া দাওয়া তো আছেই। নো টেনশন, বিন্দাস চলো। গাড়িতে তেল ভরা নিয়ে কোনো টেনশন নেই। রাস্তার দুধারে অনেক পেট্রোল পাম্প, বিশেষ করে ইন্ডিয়ান অয়েলের কথা তো বলতেই হয়। বহরমপুরের পর থেকে আমরা গাড়ি ঘোড়া বিশেষ একটা কিন্তু দেখতে পাইনি। ট্রাফিক খুবই কম। সামনে স্টেট বাসের পেছন পেছন আমরা রায়গঞ্জের ভেতরের রাস্তা ধরলাম। রায়গঞ্জের ভেতরে সিঙ্গেল লেন হলেও খুব একটা বিশেষ অসুবিধে হয়নি। বেলা 3টে বাজে, সব দোকানপাটই বন্ধ। ট্রাফিক কমই আছে। মুশকিল হচ্ছে যদি বাকি দোকানপাটের মতন ধাবাও বন্ধ থাকে, তাহলে কিন্তু বিপদের কথা। যাই হোক, রায়গঞ্জের ভেতরের লেভেল ক্রসিং গেট খোলাই পেয়ে গেলাম। আমরা আমাদের সঙ্গে কিছু ওআরএসএলের প্যাকেট নিয়ে নিয়েছিলাম, যেটা কিনা আমাদেরকে এই গরম থেকে বাঁচার জন্য বেশ হেল্প করেছে। কিন্তু ধাবা সে কোথায়? অবশেষে একটা রেস্টুরেন্ট পাওয়া গেল, তবে সেটা রায়গঞ্জ শহর থেকে বেরিয়ে ডালখোলা বাইপাসে। আরও আছে শিলিগুড়ি যাওয়ার লেনে নয়, অপোজিট লেন, মানে কলকাতা যাওয়ার লেনে। বেলা 3:30 বাজে, আমরাই বোধহয় প্রথম কাস্টমার। অর্ডার করা হলো তন্দুরি রুটি আর এক তরকা। সার্ভ করতে সময় নিল পাক্কা 20 থেকে 25 মিনিট। খেতে ভালোই হয়েছিল, কিন্তু খুব স্পাইসি। তবে চা কিন্তু পাওয়া গেল না। আমরা যখন রেস্টুরেন্টে বসে লাঞ্চ করছি, তখন শিলিগুড়ি যাওয়ার লেনে ঘটল অ্যাক্সিডেন্ট। একটি লোকাল ট্র্যাক্টর একজন ভদ্রমহিলাকে ধাক্কা দিয়ে চলে গেল। এইখানে একটা জিনিস দেখলাম, উল্টো দিক দিয়ে বেশ কিছু ট্র্যাক্টর যখন তখন চলে আসে। সুতরাং যারা এই স্ট্রেচে ড্রাইভ করবেন, একটু সতর্ক থাকবেন। এমনিতে ডালখোলা বাইপাস রাস্তাটি নতুন হয়েছে, খুবই ভালো। হয়তো সেই জন্যই ধাবাগুলো এখনও সেইভাবে গড়ে ওঠেনি। উল্টো দিক থেকে ট্র্যাক্টর আসার ঘটনা বাদ দিলে বাকি সবটাই ভালো। সামনেই পূর্ণিয়া মোড়। এখানেই NH-12 NH-27-এর সঙ্গে মার্জ হয়ে গেছে। হাইওয়ের অন্যান্য ক্রসিংয়ে ট্রাফিক সিগন্যাল চোখে পড়লেও এখানে কিন্তু নেই। জায়গাটা একদম বাংলা কথায় ক্যাচড়া হয়ে আছে। শিলিগুড়ি যেতে গেলে এই পূর্ণিয়া মোড় থেকেই ডান দিক নিতে হবে, কিন্তু ডান দিক নেওয়ার রাস্তাটিও খুব স্মুথ নয়। একই রাস্তার মধ্যে দুতরফের গাড়ি যাতায়াত করছে, তার মধ্যে তো ট্র্যাক্টর আছেই। না, এইখানে কিন্তু রাস্তা নিয়ে দরাজ সার্টিফিকেট আর দেওয়া যাচ্ছে না। বাইরে ভীষণ পলিউশন। দেখি সামনে NH-27-এ উঠে রাস্তাটা কীরকম দাঁড়ায়। তবে ভোরবেলা বেরিয়ে এখন কিন্তু মনে হচ্ছে শিলিগুড়ি হাতের নাগালের মধ্যেই আছে। আর মাত্র 127 কিলোমিটার। এরপরেই কিষানগঞ্জ
এবং তারপরেই শিলিগুড়ি। NH-27 পূর্ণিয়া মোড় থেকে কিষানগঞ্জ অবধি রাস্তাটি কিন্তু 4 লেন, কিন্তু প্যাচ রিপেয়ারিংয়ের জন্য রাস্তাটা অতটা স্মুথ নয়। তবে যাই হোক, কিষানগঞ্জ থেকে আমরা কিন্তু ভালো রাস্তাই পেলাম। রেললাইনের পাশ দিয়ে এই রাস্তাটিও মজার। বাঁদিকে যেগুলো দেখছেন ওটা চা বাগান। শিলিগুড়ির আউটস্কার্টসে যে চা বাগানগুলো আছে এগুলো তাদেরই একটি। এখন সন্ধে 6:22, ভোরবেলা 4:30টায় বেরিয়ে প্রায় 6:30 শিলিগুড়ির ঠিক আউটস্কার্টসে, মানে 14 ঘন্টা ড্রাইভ। তাও হুড়োহুড়ি করে নয়, একদম ধীরে সুস্থে চলা। এই ভিডিওতে আমি মূলত দেখাতে চেয়েছি কলকাতা থেকে যারা সড়ক পথে গাড়ি নিয়ে শিলিগুড়ি আসতে চান তারা কিভাবে আসবেন, রাস্তার কন্ডিশন কেমন, কতক্ষণ সময় হাতে নিয়ে বেরোবেন, ব্রেক কোথায় কোথায় নেবেন। একটা কথা মনে রাখতে হবে, টোটাল জার্নিটা যে হয়তো 550 কিলোমিটারেরও ওপরে, কখনোই তাড়াহুড়ো করা উচিত হবে না। এইবারে আমাদের গন্তব্য কিন্তু একেবারেই শিলিগুড়ি নয়, আজকের রাতটা শুধু ওখানে স্টে করা। আজ রাতে আমরা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের পাহাড়িয়া ভবনে থাকবো। হ্যাঁ, শিলিগুড়ি এসে গেছি, রাস্তাটা একটু ভুল করেছিলাম। আমরা এখন পাহাড়িয়া ভবনের রাস্তায়। বাগডোগরা হয়ে হিলকার্ট রোডের দিকে যেতে হাতে একটা লেন দিয়ে ঢুকে যেতে হবে। জায়গাটা খুব নিরিবিলি, ট্যুরিস্টদের থাকার জন্য বেশ ভালো। শুনেছি ওদের খাওয়া দাওয়াও নাকি বেশ ভালো। তবে অ্যাকচুয়ালি কেমন কাটলো আমাদের পাহাড়িয়া ভবনে সেটা কিন্তু নেক্সট এপিসোডে জানতে পারবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আরও কিছু ইনফরমেশন জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যেন।